বাংলাদেশে কি আসলেই জঙ্গি আছে? শেখ হাসিনার সময়ের সব জঙ্গি হামলার ঘটনা কি সাজানো নাটক? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশে জঙ্গিবাদ বাড়ছে বলে যে খবর প্রচার হচ্ছে তা কতটুকু সত্য? আজ আমরা জানব সেই তথ্যের পেছনের আসল চিত্র। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার যে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে অনেক তথাকথিত জঙ্গি নাটক হয়েছে। বিরোধী মত দমনের অস্ত্র হিসেবে একে ব্যবহার করার ঘটনা থাকলেও সেই সুযোগ তারা তৈরি করতে পেরেছিল, কারণ মাঠ পর্যায়ে বাস্তবিক অর্থেই কিছু উগ্রবাদী গোষ্ঠীর সক্রিয়তা ও অপতৎপরতা ছিল। ফলে বাংলাদেশের বাস্তবতায় জঙ্গিবাদ যেমন একটি আভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি, ঠিক তেমনই এটি ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত এক জটিল ষড়যন্ত্রের হাতিয়ার। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এই প্রচার শুরু হয় ২০০০ সালের পর থেকে। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি অস্থিতিশীল, ধর্মান্ধ ও উগ্রবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। এই ন্যারেটিভ থেকে সবচেয়ে বেশি লাভবান হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, কারণ বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই যুক্তি দেওয়া সহজ হয় যে ভারতের নিজস্ব নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করা বা নিয়ন্ত্রণ রাখাটা অতি জরুরি। তখন চলছিল আমেরিকার ওয়্যার অন টেরর। ফলে ভারতের সামনে তা বাংলাদেশ নিয়ন্ত্রণে ভীষণ কাজে দেয়। পুরো হাসিনা আমলে তাই জঙ্গি দমনের নামে ভিন্নমত দমন করেছিল হাসিনা। বাংলাদেশে জঙ্গি আছে এবং ছিল, তাদের ভূমিকাও বেশ রহস্যজনক। যেমন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সাথে ভারতীয় ভূখণ্ডের রহস্যজনক যোগাযোগের তথ্য বিভিন্ন সময় আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। শায়েখ আব্দুর রহমান ছিলেন আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বোন জামাই। ২০১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়গড়ে ভয়াবহ বিস্ফোরণের পর দেখা যায় ভারতের মাটিতে বসেই জেএমবি তাদের বিশাল নেটওয়ার্ক, সেফ হাউস ও বিস্ফোরক তৈরির কারখানা গড়ে তুলেছিল। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলে এবং বাংলাদেশে একটি কন্ট্রোলড ইনস্টেবিলিটি বজায় রাখতে এ ধরনের গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে শ্যাডো ফাইন্যান্সিংয়ের মাধ্যমে টিকিয়ে রাখে। ঠিক এই বিষয়গুলো বিবেচনা করেই আমাদের দেখতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ দলের সাম্প্রতিক ৩৮তম প্রতিবেদনটিকে। ৩০ পৃষ্ঠার এই দীর্ঘ নথির মধ্য ও দক্ষিণ এশিয়া অধ্যায়ের ১০১ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ প্রসঙ্গে কেবল এক লাইনের একটি সাধারণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা AQIS বিচ্ছিন্ন অবস্থা থেকে রূপ পাল্টে ছোট ছোট সেল নেটওয়ার্ক বিস্তারের জন্য বাংলাদেশকে ব্যবহারের বা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সম্পূর্ণ নথির কোথাও বলা হয়নি যে বাংলাদেশে আল কায়দার বিশাল কোনো ঘাঁটি গড়ে উঠেছে কিংবা দেশের আনাচে কানাচে জঙ্গিরা সশস্ত্র মহড়া দিচ্ছে। অথচ এই একটি মাত্র লাইনকে পুঁজি করে আমাদের দেশের গণমাধ্যমগুলো যেন এক অলিখিত প্রতিযোগিতায় মেতে উঠল। বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউনের মতো নামিদামি সংবাদ মাধ্যমগুলো এই এক লাইনের উপর ভিত্তি করে ১ হাত লম্বা কলাম ও বিশাল বিশাল প্রতিবেদন ছেপে বসল। বাংলাদেশে কি পুনরায় জঙ্গিবাদের উত্থান হতে যাচ্ছে? কিংবা আল কায়দার চোখ বাংলাদেশে, এমন সব চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর শিরোনাম দিয়ে জনমনে এক অহেতুক ভীতির সঞ্চার করা হলো। এটা সত্য যে ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশে যখন একটি রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে, তখন হঠাৎ করে এই জঙ্গি জুজুর আখ্যান কাদের স্বার্থে সামনে আনা হচ্ছে? এটা ঠিক যে পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আংশিক নিষ্ক্রিয়তার সুযোগে সমাজে কিছু উগ্র গোষ্ঠীর দৃশ্যমানতা বেড়েছে, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ রাতারাতি সিরিয়া বা আফগানিস্তানের মতো হয়ে গেছে কিংবা আল কায়দা এখানে তাদের হেডকোয়ার্টার বানিয়ে বসেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করার এই অপচেষ্টার মূল বেনিফিশিয়ারি হবে ভারত ও আওয়ামী লীগ, যারা ৫ আগস্টের গণজাগরণকে মেনে নিতে পারেনি, যারা একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মনির্ভরশীল বাংলাদেশের উত্থানে নিজেদের আধিপত্য হারানো ভয় পাচ্ছে। এই ন্যারেটিভ মূলত তাদেরই সৃষ্টি। আন্তর্জাতিক মহলের কাছে নতুন বাংলাদেশকে অস্থিতিশীল ও চরমপন্থী প্রমাণ করে নিজেদের অযাচিত হস্তক্ষেপকে বৈধতা দেওয়াই হলো এক লাইনের একটি রিপোর্টকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশালাকার রূপ দেওয়ার পেছনের আসল উদ্দেশ্য। তবে আমাদেরও সাবধান হতে হবে। সব ধরনের উগ্রপন্থা ও জঙ্গিবাদকে রুখে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে মাঠে নামাতে হবে। দর্শক, আপনার মূল্যবান মতামতের আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।